আজকের আমাদের পড়ানোর টপিক হচ্ছে গুণগত রসায়ন। এই গুণগত রসায়নটা চ্যাপ্টারটা একটা হিউজ চ্যাপ্টার কেমিস্ট্রির মধ্যে, কিন্তু এই চ্যাপ্টারকে আমি আসলে তিনটা পার্টে ভাগ করতে পারি। তিনটা পার্টে ভাগ করলে এই চ্যাপ্টারটা আসলে পড়ানো সহজ হয়। একটা হচ্ছে ইলেকট্রন এবং শক্তি রিলেটেড, আর একটা হচ্ছে দ্রাব্যতা রিলেটেড, আর একটা হচ্ছে আয়ন শনাক্তকরণ। এখন এই তিনটা পার্টের মধ্যে থেকে তোমাদের জন্য এইচএসসি এবং অ্যাডমিশনে যে যে বিষয় গুরুত্বপূর্ণ, আমি সেই বিষয় তোমাদের সামনে তুলে ধরার চেষ্টা করব। এখন গুণগত রসায়ন, প্রথমেই আমাদের ইলেকট্রনের পার্টটা শুরু করতে হবে এবং প্রথমেই আমরা একটা সূত্র পাই, সেটা হচ্ছে বোর পরমাণু মডেল থেকে MBr ইকুয়ালস টু NH/2 পাই। আমার লেখার সাথে সাথে তোমরা লেখো। আর আরেকটা সূত্র আমরা পাই এখান থেকে, হচ্ছে সেটা হচ্ছে ব্যাসার্ধ নির্ণয়ের সূত্র। ব্যাসার্ধ নির্ণয়ের সূত্র সেটা হচ্ছে N²H² পাই mz²। এটার একটা শর্টকাট ফরম্যাট আছে, সেটা হচ্ছে 0.529 ইন্টু 10⁻10 n²/z। এই ফরম্যাট ইউজ করলে ব্যাসার্ধ বের করা যায়। এটা তোমরা হচ্ছে এইচএসসি তে তোমরা যদি রিটেনে বলে কোনো ম্যাথে, তাহলে অবশ্যই এটা, অথবা হচ্ছে বইয়ে একটা সিজিএস ফর্মুলা দেওয়া আছে সেটা ইউজ করতে পারো। আর কিন্তু এটা তোমরা রিটেনে ইউজ করতে পারবা না, এইচএসসি তে অ্যাডমিশনে এবং এমসিকিউ ইউজ করতে পারবা। এখন আমি যে ফর্মুলাগুলো লিখে দিচ্ছি সব কিন্তু এসআই এককে, কারণ হচ্ছে অ্যাডমিশনের টাইমে তোমার অনেক কিছু মাথায় রাখতে হবে, এবং সেই জন্য তোমরা হচ্ছে যে কোনো একটা জিনিস শুধু এসআই একক বা এমকেএস পদ্ধতিতে তোমরা মনে রাখতে পারো। আর দ্বিতীয় আর একটা ফর্মুলা আমরা পাই, সেটা হচ্ছে শক্তির ফর্মুলা। মোট শক্তির ফর্মুলা হচ্ছে এই E ইজ ইকাল টু mz²e⁴ 8 n²h²ε0²। এটার সাহায্যে আমরা কোন ইলেকট্রনের মানে নিজস্ব অবস্থানে মোট শক্তির পরিমাণ নির্ণয় করতে পারি। এবং আমরা আরেকটা সূত্র পাই, সেটা অনেক গুরুত্বপূর্ণ সূত্র, সেটা হচ্ছে তরঙ্গ সংখ্যার সূত্র। তরঙ্গ সংখ্যা এটাকে নিউ বার বা 1/λ দ্বারা প্রকাশ করা হয়। 1/λ ইকুয়ালস টু RH² 1 - n1² মাইনাস 1/n2²। এক্ষেত্রে তোমরা এই ল্যামডা বলতে এটা আমরা হচ্ছে তরঙ্গ সূত্র, এখান থেকে আমরা তরঙ্গ দৈর্ঘ্য বের করতে পারবো। এই সূত্র একটা শর্টকাট ফর্মুলা আমরা বের করে নিতে পারি, সেটা হচ্ছে তরঙ্গ দৈর্ঘ্য নির্ণয়। তরঙ্গ দৈর্ঘ্য সাধারণত ন্যানোমিটারে বের করতে হয়, আর যেহেতু ন্যানোমিটারে বের করতে হয়, তাহলে আমরা সরাসরি 91.2 ইন্টু n1² n2² ডিভাইড বাই n বড় স্কোয়ার মাইনাস n ছোট স্কোয়ার, এই সূত্রটা যদি আমরা ইউজ করি, তাহলে আমরা সরাসরি তরঙ্গ দৈর্ঘ্য বের করতে পারবো একদম ন্যানোমিটারে। এই সূত্র ইউজ করলে তরঙ্গ দৈর্ঘ্য একদম সরাসরি ন্যানোমিটারে আমরা বের করতে পারবো। আবার আর একটা সূত্র আছে, সেটা হচ্ছে তোমাদের বর্ণালী রেখার সমষ্টি সূত্র। সর্বাধিক বর্ণালী রেখার সমষ্টি, এটা হচ্ছে এভাবে প্রকাশ করা হয়, সর্বাধিক বর্ণালী রেখার সমষ্টি। এই সূত্র দ্বারা প্রকাশ করে n2 - n1 n2 - n1 + 1 ডিভাইড বাই 2। আর আরেকটা আছে হচ্ছে ডি ব্রগলি তত্ত্ব থেকে, সেটাও তরঙ্গ নির্ণয়ের ল্যামডা ইকুয়াল টু h/mv। এখন তাহলে সূত্রগুলো একটু অ্যাপ্লাই, এই সূত্রটা অ্যাপ্লাই একটা ম্যাথ করে আসি। তোমরা লেখো, সেটা হচ্ছে যে কোন এটা তুলে নাও। সূত্র তোলা হয়ে গেলে একটা ম্যাথ লেখো, সেটা হচ্ছে যে হাইড্রোজেনের কোন ইলেকট্রন পঞ্চম কক্ষপথ থেকে দ্বিতীয় কক্ষপথে আসলে, পঞ্চম শক্তি স্তর থেকে দ্বিতীয় শক্তি স্তরে আসলে তার বিকিরিত সর্বাধিক বর্ণালী রেখার সমষ্টি কয়টি? হাইড্রোজেনের পঞ্চম কক্ষপথ থেকে দ্বিতীয় কক্ষপথে ইলেকট্রন আসলে তার সর্বাধিক বর্ণালী রেখার সমষ্টি কয়টি? পঞ্চম কক্ষপথ থেকে দ্বিতীয় কক্ষপথে কোন ইলেকট্রন আসলে সেই ইলেকট্রনের বিকিরিত বর্ণালী রেখার সমষ্টি কয়টি? সর্বাধিক বর্ণালী রেখার সমষ্টি কয়টি?
এই টাইপ থেকে কিন্তু তোমাদের ভার্সিটি মেডিকেল অথবা ইঞ্জিনিয়ারিং সাধারণত ওই প্রিলির দিকে বুয়েট প্রিলির দিকে এই ম্যাথ এই সূত্রটা ইউজ করে কিন্তু ম্যাথ আসতে পারে। এখন এটা আসলে আমরা কি বুঝাচ্ছি? অ্যান্সার আসছে 6। এটা তো করছোই তো, কারণ হচ্ছে 5 মাইনাস 2 5 প্লাস 5 মাইনাস 2 প্লাস 1 ডিভাইড বাই 3, অ্যান্সার 6। কিন্তু এটাতে আসলে কি বুঝাচ্ছি দেখো, এখানে হচ্ছে ইলেকট্রন আমাদের কাছে আছে, এটা হচ্ছে 2 নাম্বার লাইন, এটা 3 নাম্বার, এটা 4 নাম্বার, এটা হচ্ছে 5 নাম্বার লাইন। তাহলে 5 নাম্বার লাইন থেকে ইলেকট্রন যদি 2 নম্বরে আসে, এই বর্ণালী রেখার সর্বাধিক বর্ণালী রেখার সমষ্টি বলতে বোঝানো হয় হচ্ছে সর্বোচ্চ কত পথে 2 নাম্বার কক্ষ মানে 2 নাম্বার কক্ষপথে ইলেকট্রনটি আসতে পারে। যেমন এখানে 5 থেকে যদি 2 আসে তাহলে আসতে পারবে 4 থেকে আসতে পারবে, 3 থেকে আসতে পারবে। এই হলো একটা সমষ্টি গেল। আবার আরেকটা সমষ্টি হতে পারে হচ্ছে 4 থেকে আসতে পারে, 3 থেকে আসতে পারে। আবার আরেকটি সমষ্টি শুধু 3 থেকে 2 আসতে পারে। এই যে দেখো এখানে 6টা বর্ণালী, এই 6টা বর্ণালীর এইটাই হচ্ছে এই সূত্রতে আমরা পেয়ে থাকি। বুঝতে পারছো? মানে হচ্ছে যত ভাবে আসা যায় 2 নাম্বার কক্ষপথে 5 থেকে, সেটা। এখন চলো সামনের দিকে যাওয়া যাক। তোমরা আর একটা ম্যাথ লেখো। এটা হচ্ছে ইলেকট্রনের গতিশক্তি। ইলেকট্রনের গতিশক্তি 5.75 10 টু দি পাওয়ার মাইনাস 24। ইলেকট্রনের গতিশক্তি 5.75 10 টু দি পাওয়ার মাইনাস 24। ইলেকট্রনের গতিশক্তি 5.75 10 টু দি পাওয়ার মাইনাস 24 জুল। এই ইলেকট্রনের তরঙ্গ দৈর্ঘ্য কত, বা এই ইলেকট্রনের বিকিরিত তরঙ্গ দৈর্ঘ্য কত? ইলেকট্রনের গতিশক্তি 5.75 10 টু দি পাওয়ার মাইনাস 24 জুল এবং এই ইলেকট্রনের বিকিরিত তরঙ্গ দৈর্ঘ্য কত? এখন এটা করার জন্য আমরা তাহলে ফার্স্টে কি বার করতে পারি, সেটা হচ্ছে ই মানে হচ্ছে ই ইজ ইকুয়াল টু হাফ এমভি স্কয়ার, অবশ্যই গতিশক্তির সূত্র। তাহলে হাফ এমভি স্কয়ার, এটা আমার মান দেওয়া আছে 5.75 10 টু দি পাওয়ার মাইনাস 24, 10 টু দি পাওয়ার মাইনাস 24 দেওয়া আছে। তাহলে এখান থেকে আমি এম এর মান হচ্ছে ইলেকট্রনের 9.11 10 টু দি পাওয়ার মাইনাস 31। এখান থেকে কিন্তু আমি তাহলে ভি এর মানটা বের করতে পারবো। তাহলে তোমরা ভি এর মানটা বের করে ফেলো, ভি এর মানটা বের করো। কেউ করলে অ্যান্সারটা বলো, ভি এর মানটা বের করো। বেগ কত আসছে? 3.5 10 টু দি পাওয়ার 3 এত মিটার পার সেকেন্ড। আচ্ছা, এখানে আছে আমরা ভি এর মান পেলাম। এখান থেকে আমরা ল্যামডার মানে কিভাবে, মানে হচ্ছে তরঙ্গ দৈর্ঘ্য কিভাবে পাবো? এই যে ডি ব্রগলি সমীকরণ, ল্যামডা ইকুয়াল টু এইচ বাই এমবি, ল্যামডা ইকুয়াল টু এইচ বাই এমবি। তাহলে দেখো এইচ এর মান তো তোমরা জানোই 6.626 10 টু দি পাওয়ার মাইনাস 34। এম এর মান হচ্ছে 9.11 10 টু দি পাওয়ার মাইনাস 31 ইন্টু ইয়ার মান, এর মান 3.5 10 টু দি পাওয়ার 3। এখন দেখো অ্যান্সার কত আসে। অ্যান্সার কত আসে? 2.04 10 টু দি মাইনাস 2.04 10 টু দি পাওয়ার মাইনাস 7 এত মিটার। ঠিক আছে, তাহলে এই ম্যাথটা বুঝতে পারছো? তাহলে আমরা এই ইলেকট্রনের গতিশক্তি দেওয়া থাকলে আমরা এইভাবে কিন্তু আগে মানে তরঙ্গ দৈর্ঘ্যটা বের করতে পারি। ঠিক আছে, চলো সামনের দিকে। এখন আরেকটা কোশ্চেন লেখো, হাইড্রোজেনের আয়নীকরণ বিভব কত? হাইড্রোজেনের আয়নীকরণ বিভব কত? হাইড্রোজেনের আয়নীকরণ বিভব কত? তাহলে হাইড্রোজেনের আয়নীকরণ বিভব কত? আয়নীকরণ বিভব আমরা বলতে আসলে কি বুঝি? আয়নীকরণ বিভব বলতে বোঝায় হচ্ছে হাইড্রোজেনের শেষ কক্ষপথ থেকে
বা যে কোনো পরমাণু শেষ কক্ষপথ থেকে একটি ইলেকট্রনকে অসীমে নিয়ে যেতে যে পরিমাণ কাজ বা ওই পরমাণুতে যে পরিমাণ শক্তি দিতে হয় তাকে আমরা বলি হচ্ছে আয়নীকরণ বিভব। আয়নীকরণ বিভব তাহলে কিন্তু আমি অসীমে নিয়ে যাচ্ছি। তাহলে হাইড্রোজেনের আয়নীকরণ বিভব নির্ণয় করতে গেলে আমার ফার্স্টে এটা ইউজ করবো, ইজ ইকুয়াল টু এইচ নিউ। এই সূত্র তো আমরা সবাই জানি, ইজ ইকুয়াল টু এইচ নিউ। আবার আমরা জানি হচ্ছে এইচ নিউ, নিউ ইকুয়াল টু সি বাই ল্যামডা, নিউ ইকুয়াল টু সি বাই ল্যামডা, এইচ সি ইন্টু 1 বাই ল্যামডা। আর তারপরে এই 1 বাই ল্যামডার মান হচ্ছে আমরা এই যে সূত্র থেকে পাই। 1 বাই ল্যামডার মান হচ্ছে এই যে এটা, এখান থেকে আমরা 1 বাই ল্যামডার মান পাই। তাহলে এইচ সি ইন্টু আর এইচ, হাইড্রোজেনের ক্ষেত্রে জেড এর মান হচ্ছে 1, সুতরাং জেড স্কোয়ার মান 1। তাহলে 1 বাই ল্যামডার মান হচ্ছে আর এইচ 1 মাইনাস এন ওয়ান স্কোয়ার মাইনাস 1 বাই এন টু স্কোয়ার। এবং বুঝতে পারছো? সমস্যা থাকলে বলো। এখন দেখো আয়নীকরণ বিভবে আমি কি হাইড্রোজেনের কক্ষপথ থেকে মানে শেষ কক্ষপথ থেকে আমি অসীমে নিয়ে যাচ্ছি, তাহলে এখানে কি N2 এর মান কি হবে? ইনফিনিটি হবে। আর এই N1 এর মান কত হবে? 1 হবে, কারণ হাইড্রোজেনের শেষ কক্ষপথই 1 নম্বর কক্ষপথ। তাহলে এটার অ্যান্সার কি হচ্ছে? এইচ সি ইন্টু আর এইচ। আর এইচ এর এসআই একক, আর এইচ এর মান কত? 109678000। এটা হচ্ছে পার মিটার। আর এই সি এর মান বসে দিয়ে এইচ সি আর এইচ, এটা বুঝতে পারছো? তাহলে আয়নীকরণ বিভব কিন্তু এটা হচ্ছে এইচ সি আর এইচ। এইচ সি আর এইচ এটার যখন ক্যালকুলেটরে বসাবো তখন দেখবো হচ্ছে এই মানটা আসবে 2.18 10 টু দি পাওয়ার মাইনাস 18 জুল, 2.18 10 টু দি পাওয়ার মাইনাস 18 জুল। এটাকে যখন ইলেকট্রনের চার্জ মানে হচ্ছে এটাকে 1.6 ইন্টু 10 টু দি পাওয়ার মাইনাস 19 দিয়ে ভাগ করবা, তখন দেখতে পাবো অ্যান্সার আসবে হচ্ছে 13.6 ইলেকট্রন ভোল্ট, 13.6 ইলেকট্রন ভোল্ট। এই যে এটা হচ্ছে সেই মানে হচ্ছে অনেক অধ্যায় লাগে যে ইলেকট্রনের আয়নিক মানে হাইড্রোজেনের আয়নীকরণ বা প্রথম কক্ষপথের ইলেকট্রনের আয়নীকরণ বিভব হচ্ছে 13.6 ইলেকট্রন ভোল্ট। এটা হচ্ছে সেই মানটা এই যে এইখান থেকে এসেছে। ম্যাথটা বুঝতে পারছো? দেখো ই ইকুয়াল টু এইচ নিউ, এটা ঠিক আছে। নিউ মানে কি? সি বাই ল্যামডা। তাহলে হচ্ছে এইচ সি ইন্টু 1 বাই ল্যামডা। আর 1 বাই ল্যামডার মান আমরা পাই হচ্ছে এই সূত্র থেকে। আর এই সূত্রে আমরা হাইড্রোজেনের ক্ষেত্রে N1 এর মান হচ্ছে 1, কারণ হচ্ছে আমি হাইড্রোজেনের প্রথম কক্ষপথই হচ্ছে হাইড্রোজেনের শেষ কক্ষপথ। আর N2 এর মান হচ্ছে ইনফিনিটি, কারণ হচ্ছে আমরা অসীমে নিয়ে যাচ্ছি। তারপরে তাহলে আমার কাছে মান থাকে হচ্ছে এইচ সি আর এইচ। সেখান থেকে হচ্ছে আমরা অ্যান্সার পাই হচ্ছে 2.18 10 টু দি পাওয়ার মাইনাস 18 জুল, 13.6 ইলেকট্রন ভোল্ট। এটাই হচ্ছে হাইড্রোজেনের আয়নীকরণ বিভব। বুঝছো সবাই? ঠিক আছে, সমস্যা নাই। আবার আরেক ধরনের কোশ্চেন থাকতে পারে তোমাদের, সেটা হচ্ছে যে বলতে পারে যে লাইম্যান সিরিজের দ্বিতীয় লাইনের তরঙ্গ দৈর্ঘ্য কত, অথবা বামার সিরিজের দ্বিতীয় লাইন বা তৃতীয় লাইনের তরঙ্গ দৈর্ঘ্য কত। এটা আসলে কিছুই না। লাইম্যান সিরিজ বলতে আমরা কি বুঝি? যে কোনো কক্ষপথ থেকে প্রথম কক্ষপথে আসলে সেটা হচ্ছে লাইম্যান সিরিজ। যে কোনো কক্ষপথ থেকে ইলেকট্রন যখন প্রথম কক্ষপথে আসে তখন যে সিরিজ উৎপন্ন হয় সেটা হচ্ছে লাইম্যান সিরিজ। তাহলে লাইম্যান সিরিজ যদি এটা হয় তাহলে লাইম্যান সিরিজ হচ্ছে n ইকুয়ালস টু 1। তাহলে লাইম্যান সিরিজের দ্বিতীয় লাইনের তরঙ্গ দৈর্ঘ্য কত? তাহলে n ইকুয়ালস টু 1 যদি এটা হয় তাহলে এর দ্বিতীয় লাইন হবে হচ্ছে 2 3, তাহলে এর দ্বিতীয় লাইন হবে n ইকুয়ালস টু 3। তাহলে এর তরঙ্গ দৈর্ঘ্য কত? এই যে 1 বাই ল্যামডা, বা তোমরা এখানে এই যে এই সূত্রতে ইউজ করতে পারো যে 91.2 ন্যানোমিটার গুণন 1 স্কয়ার ইন্টু 3 স্কয়ার, 1 স্কয়ার ইন্টু 3 স্কয়ার ডিভাইড বাই 3 স্কয়ার মাইনাস 1 স্কয়ার। এই সূত্রে সরাসরি ইউজ করলে সরাসরি তরঙ্গ দৈর্ঘ্য পাবা। ওখান থেকে আসছে লাইম্যান সিরিজের দ্বিতীয় লাইনের তরঙ্গ দৈর্ঘ্য কত। আচ্ছা, এটা কি বুঝছো? লাইম্যান সিরিজের দ্বিতীয় লাইনের তরঙ্গ দৈর্ঘ্য। হ্যাঁ, তাহলে সামনের দিকে চলো। আরেক ধরনের ম্যাথ থাকতে পারে, সেটা হচ্ছে তোমার বলতে পারে যে বামার সিরিজের দীর্ঘতম তরঙ্গ দৈর্ঘ্য বিশিষ্ট রেখার তরঙ্গ সংখ্যা কত। মানে এখানে ক্ষুদ্রতম বা দীর্ঘতম এই কথাটা আসতে পারে, ক্ষুদ্রতম বা দীর্ঘতম। তাহলে ক্ষুদ্রতম বা দীর্ঘতম বলতে আমরা কি বুঝতেছি? বামার সিরিজের কোশ্চেনটা লেখো, বামার সিরিজের দীর্ঘতম তরঙ্গ দৈর্ঘ্য বিশিষ্ট রেখার তরঙ্গ সংখ্যা কত। বামার সিরিজের দীর্ঘতম তরঙ্গ দৈর্ঘ্য বিশিষ্ট রেখার তরঙ্গ সংখ্যা কত।
বামার সিরিজের দীর্ঘতম তরঙ্গ দৈর্ঘ্য বিশিষ্ট রেখার তরঙ্গ সংখ্যা কত? হয়েছে? বামার সিরিজের দীর্ঘতম তরঙ্গ দৈর্ঘ্য বিশিষ্ট রেখার তরঙ্গ সংখ্যা কত? তার মানে কি দীর্ঘতম তরঙ্গ দৈর্ঘ্য, দীর্ঘতম তরঙ্গ দৈর্ঘ্য মানে হচ্ছে ল্যামডা ম্যাক্স। আর তাহলে এর তরঙ্গ সংখ্যা হবে হচ্ছে নিউ মিনিমাম, মানে নিউ বার মিনিমাম, মানে তরঙ্গ সংখ্যা বলতে আমরা হচ্ছে এটা বুঝি 1/λ। তার মানে হচ্ছে 1/λ ম্যাক্স ইকুয়ালস টু নিউ মিনিমাম। তাহলে এটা কখন হচ্ছে দীর্ঘতম তরঙ্গ দৈর্ঘ্য পাওয়া যাবে? যদি হচ্ছে সে তার সবচেয়ে কাছের যে কক্ষপথ, সবচেয়ে কাছের যে কক্ষপথ, সেই কক্ষপথে যখন ইলেকট্রন যাবে তখনই এই ল্যামডা সবচেয়ে বেশি পাওয়া যাবে এবং এই তরঙ্গ সংখ্যা সবচেয়ে কম পাওয়া যাবে। এটা বলতে কি বোঝানো হচ্ছে যে যে এখানে আর এইচ জেড স্কোয়ার 1 মাইনাস বামার সিরিজ, বামার সিরিজের জন্য এন এর মান কত? বামার সিরিজের জন্য এন এর মান কত? 2, 2 স্কোয়ার মাইনাস এর সবচেয়ে কাছের কক্ষপথ কত? 3, এন 2 স্কোয়ার মাইনাস 3 স্কোয়ার। এই যে এখানে যে আনসারটা আসবে সেটাই হচ্ছে এই বামার সিরিজের বামার সিরিজের দীর্ঘতম তরঙ্গ দৈর্ঘ্য বিশিষ্ট রেখার তরঙ্গ সংখ্যা। এটাই অ্যান্সার। তোমরা এটা এই সরলীকরণ করে নিও, এটা সমস্যা নাই। 35/36 আর এইচ আসবে অ্যান্সার। তো ঠিক আছে, এটা মিশে দিলাম। আর তোমরা একটা মানে হচ্ছে ওই প্রধান কোয়ান্টাম সংখ্যা, তারপর হচ্ছে সহকারী কোয়ান্টাম সংখ্যা, ম্যাগনেটিক কোয়ান্টাম সংখ্যা, স্পিন কোয়ান্টাম সংখ্যা, এই বিষয়ে বিস্তারিত আলোচনায় তো যাওয়া সম্ভব হচ্ছে না, কিন্তু তোমাদের একটা জিনিস মানে হচ্ছে কোয়ান্টাম সংখ্যার মান নির্ণয় করানোর একটা ম্যাথ দেখিয়ে দিই। যেমন ধরো কপার 29 এর শেষ ইলেকট্রনের কোয়ান্টাম সংখ্যা কত? কপার 29 এর শেষ ইলেকট্রনের কোয়ান্টাম সংখ্যা কত? ডি ব্লক মৌলের ইলেকট্রন বিন্যাসের ক্ষেত্রে মনে রাখবা হচ্ছে, ধরো যদি 26 থাকে, ধরো ফেরাস হচ্ছে 26। আচ্ছা দেখো, ডি ব্লক মৌলের ইলেকট্রন বিন্যাস করার সিস্টেমটা একটু শিখিয়ে দিই। যেমন ধরো এখানে হচ্ছে ধরো ফেরাসের ইলেকট্রন সংখ্যা হচ্ছে 26, তাহলে ফেরাসের ইলেকট্রন বিন্যাস হবে হচ্ছে 3d6 4s2, মানে 4s এর উপর এটা যাবে আর 3d এর উপর এটা যাবে। আবার নিকেল 28 যদি হয় তাহলে কি হবে তোমরা বলো? 3d8 আর 4s2। এই যে ঠিক আছে, কিন্তু কপার আর ক্রোমিয়ামের ক্ষেত্রে এখানে একটু ব্যতিক্রম হয়। আচ্ছা সেটা সমস্যা না। এখন দেখো, ধরো কপার 29 এর শেষ কক্ষপথের ইলেকট্রনের কোয়ান্টাম সংখ্যা, তাহলে কপার 29 এর শেষ কক্ষপথের ইলেকট্রনের কোয়ান্টাম সংখ্যা যদি হয়, তাহলে কপারের ইলেকট্রন বিন্যাস কি হয়? 4s1 3d10, তাই না? তাহলে শেষ ইলেকট্রনটা কোথায় গেছে? 3d, অবশ্যই 3d তে গেছে। তাহলে এখানে প্রধান কোয়ান্টাম সংখ্যা n এর মান কত? 3। আর l এর মানের রেঞ্জ হচ্ছে সবসময় 0 থেকে n-1 পর্যন্ত। তাহলে এখানে যদি n এর মান 3 হয়, তাহলে l এর মান কত হবে? d অরবিটালের জন্য l এর মান হচ্ছে 2। d অরবিটাল, s অরবিটালের জন্য s0, p অরবিটালের জন্য 1, d অরবিটালের জন্য 2। এখানে যেহেতু d অরবিটাল আছে এই জন্য l এর মান 2। আর l এর মান যদি 2 হয় তাহলে m এর মান হবে হচ্ছে -2, -1, 0, +1, +2 এর মধ্যে। তাহলে কি? তাহলে আমি যদি এখানে ডি অরবিটালের 5টা ঘর আঁকাই, তাহলে আমার শেষ ইলেকট্রনটা এইভাবে যাবে না? দেখো এই যে বিপরীত স্পিন, এইটাই কিন্তু আমার শেষ ইলেকট্রন। তাহলে শেষ ইলেকট্রনের ক্ষেত্রে m এর মান কত হচ্ছে? +2। তাহলে m = +2। আর দেখো এটা কিন্তু সোজা স্পিনে না, বিপরীত স্পিনে আছে, তাহলে s এর মান কত হবে? -1। বুঝতে পারছো কোয়ান্টাম সংখ্যা নির্ণয়? এটা বুঝতে পারছো? এখন দেখো এই শেষ কক্ষপথের ইলেকট্রনটা গেছে হচ্ছে তোমার, এটা হচ্ছে ইলেকট্রন বিন্যাস করে বের করে নিতে হবে যে শেষ ইলেকট্রনটা কোথায় গেছে। শেষ ইলেকট্রনটা এখানে গেছে হচ্ছে 3d10 এ, আর 3d10 হচ্ছে শেষ ইলেকট্রন। তাহলে সুতরাং আমার কাছে n এর মান বা প্রধান কক্ষপথ বা প্রধান শক্তি স্তরের n এর মান হচ্ছে কত? 3। d এর মান কত হচ্ছে? 2। d এর মান 2। আর হচ্ছে
এম এর মান হবে হচ্ছে এই যে এই বক্স দেখার মানে বক্স থেকে হচ্ছে যেখানে হচ্ছে ইলেকট্রনটা অবস্থান করবে, তাহলে অবশ্যই শেষ ইলেকট্রন এখানে থাকবে। সুতরাং এটা হচ্ছে +2। আর এস এস এর মান হচ্ছে বিপরীত স্পিন, সোজা স্পিনে গেলে +12, বিপরীত স্পিনে গেলে -12। সুতরাং এস এর মান হচ্ছে -12। বুঝতে পারছো? ক্লিয়ার হয়েছে এটা? এখন পর্যায় সারণীতে অনেকগুলো মৌল আছে যারা হচ্ছে নর্মালি যে ইলেকট্রন বিন্যাস সেটা হচ্ছে মানে না। এই অধ্যায়ে তো তোমাদের ইলেকট্রন বিন্যাস আছে। এখন আমার কাছে হচ্ছে মানে আমি তোমাদেরকে লিখে দিই যে যে ইলেকট্রন বিন্যাস হচ্ছে নর্মাল নিয়মে হয় না। এখন তোমরা হচ্ছে এই ইলেকট্রন বিন্যাসগুলা বাসায় থেকে পড়ে নিও বা নিজে থেকে পড়ে নিও। ক্রোমিয়াম 24, কপার 29। এগুলা ইলেকট্রন বিন্যাস গুলা হচ্ছে একটু মানে হচ্ছে ব্যতিক্রম। এই সবগুলা মানে হচ্ছে এখানে যে কয়টা মৌল দেওয়া আছে এদের ইলেকট্রন বিন্যাস হচ্ছে সাধারণ নিয়মের একটু ব্যতিক্রম। তোমরা এটা একটু তুলে নাও, আর এটা হচ্ছে তোমরা নিজে থেকে একটু পড়ে নিও। ইলেকট্রন বিন্যাস যেহেতু দেখানো সম্ভব হচ্ছে না, তোমরা এটা নিজে থেকে একটু করে নিও। আবার এখন একটা জিনিস দেখো, সেটা হচ্ছে কোনো মৌল থেকে যদি আলফা, বিটা বা গামা এই পার্টিকেল গুলো যদি বের হয়ে যায়, তাহলে সেই মৌলটা আসলে কোন অবস্থানে যায়? মানে তোমরা একটা জিনিস মাথায় রাখবা, সেটা হচ্ছে যে যদি কোনো পরমাণু থেকে আলফা মাইনাস হয়ে যায়, আলফা কণা যদি মাইনাস হয়ে যায়, তাহলে সেই পরমাণুর হচ্ছে এই নিউট্রন মানে হচ্ছে যে পারমাণবিক ভর যেটা সেটা হচ্ছে 4 কমে যাবে। আর আর হচ্ছে প্রোটন সংখ্যা 2 কমে যাবে। মানে থোরিয়াম থেকে যদি আলফা মাইনাস হয়ে যায়, থোরিয়াম যদি আলফা কণা থোরিয়াম থেকে যদি আলফা কণা বের হয়ে যায়, তাহলে বা থোরিয়াম থেকে যদি 2টা আলফা কণা বের হয়ে যায়, তাহলে কি উৎপন্ন হবে? এই যে রেডন উৎপন্ন হবে। রেডন 86। আর এখানে যদি 234 থাকে, তাহলে এখানে কত হবে? 226। দেখো এখানে থোরিয়াম 234 আর 90, এখান থেকে যদি 2টা আলফা কণা বের হয়ে যায়, তাহলে একটা আলফা কণার জন্য একটা আলফা কণার জন্য পারমাণবিক সংখ্যা কমে হচ্ছে 2। আর 2টা আলফা কণার জন্য পারমাণবিক সংখ্যা কমছে কত? 4। আর আর এখানে আর এখানে একটা আলফা কণার জন্য নিউটন সংখ্যা কমে বা পারমাণবিক ভর কমে হচ্ছে 4। আর হচ্ছে এখানে 2টার জন্য পারমাণবিক ভর কমছে হচ্ছে 8। আবার এর সাথে যদি ধরো যে এখান থেকে ধরো 2টা বিটা কণা যদি বের হয়ে যায়, বিটা কণা 2টা বিটা কণা যদি বের হয়ে যায়, তাহলে হবে হচ্ছে, যদি এখান থেকে বিটা কণা যদি বের হয়ে যায়, তাহলে হচ্ছে উৎপন্ন হবে হচ্ছে 87 পারমাণবিক সংখ্যা। আর হচ্ছে এখানে এটা হচ্ছে সেম থাকবে। আর এই ধরো এখানে একটা একটা মৌল উৎপন্ন হলো, কিন্তু সেই মৌলের পারমাণবিক সংখ্যা থাকবে 87। আর এখান থেকে আর ওর নিউটন সংখ্যা 226 থাকবে। এটা কিভাবে হয়? কারণ হচ্ছে বিটা কণা
নিউটনের মধ্যে সাধারণত আছে হচ্ছে ইলেকট্রন প্লাস প্রোটন। নিউটনের মধ্যে সাধারণত থাকে ইলেকট্রন বা প্রোটন এবং অন্যান্য কণা থাকে। এখান থেকে যদি আমি এই বিটা কণাটা যদি বের হয়ে যায়, বিটা কণা বের হয়ে গেল, তাহলে আমার হচ্ছে মানে হচ্ছে বিটা হচ্ছে একটা ইলেকট্রন। এই ইলেকট্রনটা যদি বের হয়ে যায় তাহলে আমার কাছে প্রোটনটা থেকে গেল না, আর সেই প্রোটনটা হচ্ছে এখানে যোগ হয়। সেই প্রোটনটা হচ্ছে যদি বিটা মাইনাস হয়ে যায় তাহলে যে পরমাণু উৎপন্ন হয় সেখানে একটা প্রোটন যোগ হয়, কিন্তু এই পারমাণবিক সংখ্যা সেম থাকে, কারণ হচ্ছে ভর সংখ্যা তো আর চেঞ্জ হচ্ছে না। বুঝতে পারছো? এটা বলে হচ্ছে আলফা বিটা এমিশন। বুঝতে পারছো কি সবাই? আচ্ছা ধরো আমি ইয়াতেই বলি, ধরো কার্বন 14 6, কার্বন 14 6। আচ্ছা দেখো, যারা বোঝনি তাদের জন্য আরেকটা সহজ করে বলে দিই। ধরো কার্বন ধরো কার্বন 6 14 আছে তোমার কাছে। এখান থেকে যদি একটা আলফা কণা বের হয়ে যায়, আলফা হচ্ছে সবসময় কত? আলফা হচ্ছে এদিকে 2+, তারপরে 4 2। আলফা হচ্ছে হিলিয়াম নিউক্লিয়াস। এখন আলফা কণা বলতে আমরা সাধারণত এটাই বুঝি। এখান থেকে যদি একটা আলফা বের হয়ে যায়, এখান থেকে যদি একটা আলফা বের হয়ে যায় তাহলে কি এই জিনিসটা বের হয়ে যাবে? তো এই জিনিসটা বের হয়ে যদি যায় তাহলে কি থাকে? 10, নিচে কত থাকে? 4। তাহলে কি উৎপন্ন হয়? বেরিলিয়াম। বুঝতে পারছো? আবার এর সাথে যদি আবার যদি ধরো বিটা যদি বের হয়ে যায়, তাহলে এটার সাথে এক যোগ হবে। তাহলে বিটা বের হয়ে গেলে তাহলে কি উৎপন্ন হবে? বিটা যদি বের হয়ে যায় তাহলে কিন্তু বোরন উৎপন্ন হবে, বোরন 5। কিন্তু এই যে এটা কিন্তু সেম থাকবে। এটা হচ্ছে সব ধরনের এমিশনের ক্ষেত্রেই চলবে আর কি। বুঝতে পারছো এখন? সমস্যা আছে? তাহলে ইলেকট্রনের টপিক আপাতত এই পর্যন্তই। এখন আমরা নেক্সট টপিকে যাই। নেক্সট টপিক হচ্ছে দ্রাব্যতা। দ্রাব্যতা সাধারণত হয় হচ্ছে সম্পৃক্ত দ্রবণের ক্ষেত্রে। এখন দেখো দ্রাব্যতা, ধরো তাহলে দ্রাব্যতার যদি একটা মেইন সূত্র বা বেসিক সূত্র যদি আমি বলি, তাহলে সেই সূত্রটা হবে হচ্ছে কি, দ্রাব্যতা ইকুয়ালস টু দ্রবের ভর ডিভাইডেড বাই দ্রাবকের ভর, ইন্টু 100। এটা হচ্ছে দ্রাব্যতার একদম বেসিক সূত্র। এখানে একটা জিনিস খেয়াল রাখবা সবসময়, সেটা হচ্ছে এই যে ভর, এই ভর জিনিসটা সবসময় খেয়াল রাখবা। এখন এটাকে এভাবে প্রকাশ করা হয় যে W1 ডিভাইডেড W মাইনাস W1 ইন্টু 100। তাহলে বলো তো এখানে W আসলে কি বোঝাচ্ছে? দ্রবণের ভর। W আসলে হচ্ছে দ্রবণের ভর মাইনাস দ্রবের ভর ইকুয়াল টু দ্রাবকের ভর। তাহলে একটা নর্মাল ম্যাথ দিয়ে যদি শুরু করি, দ্রাব্যতার ম্যাথ, তাহলে তোমরা লেখো ম্যাথটা। 250 গ্রাম দ্রবণে 28 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় H2S এর দ্রাব্যতা 250 গ্রাম দ্রবণে 25 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় H2S এর দ্রাব্যতা 28। 250 গ্রাম দ্রবণে 25 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় হাইড্রোজেন সালফাইড এর দ্রাব্যতা 28, আর 45 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় এর দ্রাব্যতা 37। 250 গ্রাম দ্রবণের হাইড্রোজেন সালফাইডের 25 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় দ্রাব্যতা 28 এবং 45 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় দ্রাব্যতা 37। এখন 45 ডিগ্রি সেলসিয়াস থেকে যদি 28 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় এই দ্রবণকে শীতল করা হয় তাহলে কত দ্রবক কেলাসিত হবে?
45°C থেকে যদি 28°C তাপমাত্রা নামিয়ে আনা হয় বা এই দ্রবণকে শীতল করা হয় তাহলে কত গ্রাম দ্রব কেলাসিত হবে? 45°C তাপমাত্রা থেকে 25°C তাপমাত্রা যদি শীতলীকরণ করা হয় তাহলে কত গ্রাম দ্রব কেলাসিত হবে? তাহলে আমি ম্যাথটা আবার বলি, 250 গ্রাম দ্রবণে 25°C তাপমাত্রায় H2S এর দ্রাব্যতা 28 এবং 45°C তাপমাত্রায় দ্রাব্যতা 37। তাহলে 45°C থেকে 25°C তাপমাত্রায় শীতলীকরণ করলে কত গ্রাম দ্রব কেলাসিত হবে? বুঝতে পারছো? তাহলে দেখো এই ম্যাথটা হচ্ছে আমরা এই সূত্র দিয়ে সিস্টেমেটিক্যালি সামনের দিকে যাব। তাহলে দেখো আমার কাছে প্রথমে কি বলছে, 45°C তাপমাত্রা থেকে 28°C তাপমাত্রা। তাহলে 45° থেকে 45°C থেকে 25°C তাপমাত্রা। আচ্ছা যাই হোক, দেখো 45°C তাপমাত্রা থেকে 25°C তাপমাত্রা, তাহলে আদি তাপমাত্রা কত? 45। আমি 45 এর ডাটা নিয়ে কাজ করব। তাহলে 45 এর ক্ষেত্রে আমার দ্রাব্যতা কত দেওয়া আছে? 37। তাহলে 37 ইকুয়ালস টু 45 এর ক্ষেত্রে দ্রাব্যতা দেওয়া আছে 37, তাহলে 37 ইকুয়ালস টু W1 ডিভাইডেড বাই 250 মাইনাস W1 ইনটু 100। তাহলে এখান থেকে আমরা কি W1 বা দ্রবের পরিমাণ বের করতে পারবো না? তাহলে তোমরা W1 এর মানটা বলো। আচ্ছা, এই ধরনের ম্যাথে কোন জিনিসটা তাপমাত্রা বাড়লেও পরিবর্তন হয় না বা কোন জিনিসটা কনস্ট্যান্ট আছে বলো তো? দ্রাবকের ভর। তাহলে দ্রাবকের ভর কনস্ট্যান্ট আছে, এই জিনিসটাকে কনস্ট্যান্ট ধরেই ম্যাথটা করতে হবে, কারণ দ্রব হচ্ছে কেলাসিত হচ্ছে কিন্তু দ্রাবকের কোনো পরিবর্তন হবে না। তাহলে W1 কত আসে? 67.5 গ্রাম। ঠিক আছে। আচ্ছা এখন দেখো, তাহলে আমার কাছে এটা হচ্ছে দ্রবের ভর আসলো, কিন্তু আমার এখন আমি যদি 250 মাইনাস W1 বের করি, 250 মাইনাস W1, তাহলে আমি দ্রাবকের ভর পাচ্ছি। দ্রাবকের ভরটা আমরা বের করি। এটা হবে হচ্ছে 182.5 গ্রাম। দেখো তাহলে কি আমার কাছে এখন কি আছে? দ্রাবকের ভর আছে। তাহলে দ্রাবকের ভর যদি থাকে তাহলে আমার কাছে W মাইনাস W1 আছে। তাহলে দেখো আমি 45°C ডাটা থেকে এত কিছু পাচ্ছি। এখন আসো 25°C তাপমাত্রায়। 25°C তাপমাত্রায় দ্রাব্যতা কত? 28। 28 ইকুয়ালস টু আমার কাছে কি আছে? দ্রাবক আছে। দ্রাবক এটা। তাহলে দ্রাবক আমার সূত্র কি? নিচে হচ্ছে দ্রাবকের ভর, তাহলে আমি এটা বসে দিব। আর উপরে আর দ্রাবকের আর হচ্ছে দ্রবের পরিবর্তিত দ্রব কত হবে সেটা তোমরা বের করো। W1 ড্যাশের মান কত হচ্ছে? তাহলে W1 ড্যাশের মান কত হচ্ছে দেখো, বের করো। 51.09 এরকম এত গ্রাম। তাহলে দেখো আমার কাছে প্রথমবার কত দ্রব ছিল? 67.5 আর পাচ্ছি হচ্ছে 51.09। তাহলে দ্রব কমে গেছে না? তাহলে কেলাসিত হয়েছে কত? ডেল ডাব্লিউ। তাহলে ডেল W1 এটা হচ্ছে অ্যান্সার। ডেল W1 হচ্ছে 16.43 গ্রাম। এবারটা বুঝতে পারছো? তাহলে কত কেলাসিত হচ্ছে? 16.43, এই যে এটা মাইনাস এটা। এই ম্যাথটা বুঝতে পারছো? তাহলে এটা মিশিয়ে দিলাম। আচ্ছা তোমরা আরেকটা ম্যাথ লেখো। 90 ml সম্পৃক্ত জলীয় দ্রবণে 90 ml সম্পৃক্ত জলীয় দ্রবণে 90 ml সম্পৃক্ত জলীয় দ্রবণে 1.2 আপেক্ষিক গুরুত্বের কোন দ্রবের 10 গ্রাম দ্রবীভূত আছে। 90 ml সম্পৃক্ত জলীয় দ্রবণের 1.2 আপেক্ষিক গুরুত্বের কোন দ্রবের 10 গ্রাম দ্রবীভূত আছে। 90 ml সম্পৃক্ত জলীয় দ্রবণে 1.2 আপেক্ষিক গুরুত্বের কোন দ্রবের 10 গ্রাম দ্রবীভূত আছে।
90 ml সম্পৃক্ত জলীয় দ্রবণে 1.2 আপেক্ষিক গুরুত্বের কোন দ্রবের 10 গ্রাম দ্রবীভূত আছে, ওই দ্রবণের দ্রাব্যতা কত? ওই সম্পৃক্ত দ্রবণের দ্রাব্যতা কত? এখন দেখো তোলা হয়েছে 90 ml সম্পৃক্ত জলীয় দ্রবণে 1.2 আপেক্ষিক গুরুত্বের কোন দ্রবের 10 গ্রাম দ্রবীভূত আছে, ওই দ্রবণের দ্রাব্যতা কত? তাহলে দেখো আমাদের কাছে এখানে একটা নতুন একটা বিষয় আছে, সেটা হচ্ছে আপেক্ষিক গুরুত্ব। আপেক্ষিক গুরুত্ব আসলে এটা ওই কেমিস্ট্রির ক্ষেত্রে আপেক্ষিক গুরুত্ব আর ঘনত্ব সবসময় সেম ধরা হয়। তাহলে হচ্ছে আপেক্ষিক গুরুত্ব রো ইকুয়াল টু আমরা জানি হচ্ছে m/v। তাহলে এখানে আমার কাছে কি দেওয়া আছে, এখানে হচ্ছে যে আপেক্ষিক গুরুত্বটা দেওয়া আছে। এই আপেক্ষিক গুরুত্বটা আসলে কিসের? এই আপেক্ষিক গুরুত্ব আসলে দ্রবের। তাহলে দ্রবের আপেক্ষিক গুরুত্ব দেওয়া আছে। তাহলে আমার 1.2 ইকুয়ালস টু দ্রবের ভর দেওয়া আছে বাই ভি দেওয়া আছে। তার মানে দেখো ভি এর মান কত বা আয়তন কত আসে, আয়তন কত আসে 8.33 মিলিলিটার। 8.33 মিলিলিটার। তো এই যে 8.33 মিলিলিটার এটা আসলে কি দ্রবের আয়তন। আমার কাছে কি দেওয়া আছে, দ্রবণের আয়তন দেওয়া আছে না। তাহলে দ্রবণের আয়তন দেওয়া আছে, এখানে দ্রবের আয়তন দেওয়া আছে, এখান থেকে দ্রাবকের আয়তন পাবো। তাহলে দ্রাবকের আয়তন যদি আমি পাই, দ্রাবকের আয়তন আমি বের করে নিই। দ্রাবকের আয়তন কত হয়? দ্রাবকের আয়তন কত হচ্ছে? দ্রাবকের আয়তন বিয়োগ করো 81.67 মিলিলিটার। এখানে একটা কথা আছে, এখানে কিন্তু বলা হয়েছে জলীয় দ্রবণ। তাহলে জলীয় দ্রবণ মানে কি? দ্রাবক কি? পানি না। আর তাহলে 1 মিলিলিটার পানির ওজন কত? 1 গ্রাম। 1 মিলিলিটার পানির ওজন 1 গ্রাম। আর 1 মিলিলিটার পানির ওজন 1 গ্রাম হলে তাহলে এটার ওজন কত? 81.67 গ্রাম। তাহলে আমি কি এখান থেকে কি দ্রাবকের ওজন পাচ্ছি, মানে দ্রাবকের ভর পাচ্ছি, দ্রাবকের ভর। তাহলে মানে কি W-W1 পেয়ে গেলাম না, দ্রাবকের ভর। আর আমার কাছে W1 এর মান তো আছে। W1 কত? 10। তাহলে W1 10, W1 হচ্ছে 10। তাহলে এখান থেকে আমি দ্রাব্যতা বের করতে পারতেছি। দ্রাব্যতা কত হবে? 10 ডিভাইড বাই 81.67 গুণন 100। এটা অ্যান্সার কত আসে? 12.244। এই ম্যাথটা বুঝছো? বুঝতে পারছো এটা? এখানে কিন্তু সবসময় একটা জিনিস খেয়াল রাখবা যে আমি যেভাবেই হোক মেইন সূত্র যখন ফালাচ্ছি অলওয়েজ কিন্তু ভরে ফালাচ্ছি। আমি কিন্তু সবসময় এই যে গ্রামের দিকে নিয়ে যাচ্ছি বিষয়টা। বুঝছো? দ্রাব্যতার ম্যাথ সবসময় তোমরা হচ্ছে ভরে নিয়ে যাবা, কখনো আয়তন বসে দিও না ওই সূত্রে, তাহলে কিন্তু হবে না। বুঝতে পারছো এই ম্যাথ? বুঝতে পারছো? আর একটা ম্যাথ তোলো, দ্রাব্যতা রিলেটেড ম্যাথ। এটা কনসেপচুয়াল ম্যাথ, এটা অ্যাডমিশন টেস্টে আসছিল। 100 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় পানিতে গ্লুকোজের দ্রাব্যতা 45.5। 100 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় পানিতে গ্লুকোজের দ্রাব্যতা 45.5। 100 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় পানিতে গ্লুকোজের দ্রাব্যতা 45.5। এই তাপমাত্রায় দ্রবণের আপেক্ষিক গুরুত্ব 0.95। শুরু থেকে আবার বলি, 100 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় গ্লুকোজের দ্রাব্যতা 45.5। এই তাপমাত্রায় পানির আপেক্ষিক গুরুত্ব 0.95। 100 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় গ্লুকোজের দ্রাব্যতা 45.5। এই তাপমাত্রায় দ্রবণের আপেক্ষিক গুরুত্ব 0.95। এই তাপমাত্রায় দ্রবণের আপেক্ষিক গুরুত্ব 0.95। এই অবস্থায় 250 মিলিলিটার সম্পৃক্ত দ্রবণকে 10 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় শীতল করা হলে 11.5 গ্রাম গ্লুকোজ অধক্ষিপ্ত হয়। এই তাপমাত্রায় 250 মিলিলিটার সম্পৃক্ত দ্রবণকে, দেখো এই তাপমাত্রায় 250 মিলিলিটার সম্পৃক্ত দ্রবণকে, এই তাপমাত্রায় 250 মিলিলিটার সম্পৃক্ত দ্রবণকে 10 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় শীতল করা হলে
সম্পৃক্ত দ্রবণকে 10 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় শীতল করা হলে 11.5 গ্রাম গ্লুকোজ অধক্ষিপ্ত হয়। টেন ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় গ্লুকোজের দ্রাব্যতা কত? 11.5 গ্রাম গ্লুকোজ অধক্ষিপ্ত হয়। 10 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় গ্লুকোজের দ্রাব্যতা কত? তাহলে আমি ম্যাথটা আবার শুরু থেকে বলি, তোমরা একটু মিলে নাও। ম্যাথটা শুরু থেকে বলি। 100 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় গ্লুকোজের দ্রাব্যতা 45.5। এই তাপমাত্রায় দ্রবণের আপেক্ষিক গুরুত্ব 0.95 এবং এই অবস্থায় 250 মিলিলিটার সম্পৃক্ত দ্রবণকে 10 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় শীতল করা হলে 11.5 গ্রাম গ্লুকোজ অধক্ষিপ্ত হয়। 10 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় গ্লুকোজের দ্রাব্যতা কত? হয়েছে? তাহলে দেখো এই ম্যাথটা যদিও বড়, মানে কোশ্চেন থেকে যদিও বড় মনে হচ্ছে, কিন্তু আসলে এই নর্মাল অ্যাপ্রোচে গেলে ম্যাথটা সহজ। এখন দেখো আমার কাছে কি দেওয়া আছে কোশ্চেনে, আয়তন দেওয়া আছে না, আয়তন দেওয়া আছে, আপেক্ষিক গুরুত্ব দেওয়া আছে। আপেক্ষিক গুরুত্ব যেহেতু দেওয়া আছে, তাহলে আমার কাছে আয়তন আছে, আমি ওখান থেকে ভর বের করে নিতে পারবো। তাহলে দ্রবণের আপেক্ষিক গুরুত্ব দেওয়া আছে, তাহলে এখান থেকে আমি কি দ্রবণের ভর বের করতে পারবো। দ্রবণের ভর বের করার জন্য রো ইকুয়ালস টু এম বাই ভি, আবার এম ইকুয়ালস টু ভিরো। রো ইকুয়ালস টু এম বাই ভি, তার মানে হচ্ছে এম ইকুয়ালস টু ভিরো। তাহলে ভি এর মান কত? 250, আর রো এর মান কত? 0.95। তাহলে তাহলে এম এর মান কত পাচ্ছি? 237.5 গ্রাম। এটা হচ্ছে আমাদের ডাব্লুর মান, মানে হচ্ছে দ্রবণের ভর। এটা হচ্ছে আমাদের ডাব্লুর মান, দ্রবণের ভর। এখান থেকে কিন্তু আমি দ্রবণের ভরটা প্রথমে বের করে নিছি। দ্রবণের ভরটা প্রথমে বের করে নিছি। তাহলে হচ্ছে কি আমি আবার, তাহলে আমি কত 100 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা থেকে 10-এ নিয়ে যাচ্ছি। তো তাহলে কি, তাহলে আমি ফার্স্টে আবার 100 ডাটা গুলো দিয়ে কাজ করব। তাহলে 100 ডাটা ওখানে কি দেওয়া আছে, দ্রাব্যতা কত দেওয়া আছে? 45.5 ইকুয়ালস টু W1 ডিভাইডেড বাই W মাইনাস W1 ইন্টু 100। বুঝতে পারছো? 45.5 W1 ডিভাইডেড W মাইনাস W1 ইন্টু 100। তাহলে এখানে আমার ডাব্লুর মান কত দেওয়া আছে? 237.5। তাহলে এখান থেকে আমি W1 এর মানটা বের করতে পারবো না। W1 এর মানটা একটু বের করো তো। এই W1 এর মানটা বের করো। কত? আচ্ছা, 74 W1 equals to 74.3 গ্রাম। এটা হচ্ছে আমার কাছে, তাহলে কি হলো, দ্রবের ভর পেলাম। তাহলে আমার কাছে কি আছে? দ্রবণের ভর আছে, দ্রবের ভর আছে। এখান থেকে আমি কি পাবো? দ্রাবকের ভর পাবো। তাহলে দ্রাবকের ভরটা বের করে নিবো অবশ্যই। তাহলে W মাইনাস W1 এর মান কত? W মাইনাস W1, W মাইনাস W1 এর মান কত? 163.2 এত গ্রাম। তাহলে দেখো এই নর্মাল অ্যাপ্রোচে গেলে আমরা ওই 45 ডিগ্রি সেলসিয়াসের মানে 45-এর ডাটা দিয়ে আমরা এত কিছু পাচ্ছি। এখন আমরা যাবো হচ্ছে পরের স্টেপে। কিন্তু এখানে একটা কথা বলে দিছে, এই দ্রবণকে 10 ডিগ্রি সেলসিয়াসে শীতল করা হলে 11.5 অধক্ষিপ্ত হয়। আমরা নর্মালি হচ্ছে দ্রাব্যতা ইউজ করে অধক্ষেপ বের করি, কিন্তু এই ম্যাথে হবে কি, অধক্ষেপ ইউজ করে দ্রাব্যতা বের করতে হবে। তাহলে আমার কাছে এখানে যে 11.5 গ্রাম গ্লুকোজ অধক্ষিপ্ত হয়েছে, এই 11.5 গ্রাম গ্লুকোজ তাহলে কোথেকে আসছে বা কোথায় থেকে অধক্ষিপ্ত হয়েছে? 11.5 এখান থেকে 74.3। তাহলে হচ্ছে কি, তাহলে W1 ড্যাশের মান হচ্ছে কত হবে? 74.3 মাইনাস 11.5। বুঝতে পারছো? এই জায়গাটা বুঝতে পারছো? তাহলে পরে দ্রব কত হয়ে যাচ্ছে? 74.3 মাইনাস 11.5, কারণ এই 11.5 হচ্ছে অধক্ষিপ্ত। কেউ না বুঝলে ভুলো, এই জায়গাটা একটু
62.8, 62.8। যাই হোক, এই দেখো এখানে কিন্তু তাহলে এখানে ছিল হচ্ছে দ্রব, মানে দ্রবের পরিমাণ একটা ছিল, এখানে অধক্ষিপ্ত হওয়ার পরে দ্রবের পরিমাণ কিন্তু এটা হয়ে গেছে। তাহলে কি, তাহলে আমার কাছে এখন দ্রাব্যতা বের করা যাবে না? আমার কাছে দ্রাবকের ভর আছে, দ্রাবকের ভর কত? দ্রাবকের ভর হচ্ছে এটা 163.2। তো এই যে 163.2, আর দ্রবের ভর কত? 62.8 ইন্টু 100। এটা অ্যান্সার কত আসে? 38.4 ওই হলো। এই যে এটা, এই ম্যাথটা এইভাবে গেলে আর কি, মানে স্টেপ ওয়াইজ গেলে আর কি, মানে বুঝতে সহজ হবে আর কি। বুঝতে পারছো এটা সবাই? তাহলে ফার্স্টে কি করছি, ফার্স্টে আমার কাছে দেওয়া আছে মিলিলিটার, কিন্তু আমার সূত্রে কিন্তু মিলিলিটার ইউজ করলে হবে না। সুতরাং আমি এটাকে এই যে আপেক্ষিক গুরুত্ব দিয়ে কি গ্রামে নিয়ে গেছি। গ্রামে নিয়ে যাওয়ার পরে সেখান থেকে হচ্ছে প্রথমে নর্মাল অ্যাপ্রোচ, প্রথমে দ্রবের ভর, তারপর সেখান থেকে দ্রাবকের ভর, আবার এই দ্রাবকের ভর থেকে নতুন দ্রাবকের ভর, সেই দ্রাবকের ভর ইউজ করে এই নতুন দ্রাব্যতা শেষ। এই ম্যাথ বুঝতে পারছো? এটা কিন্তু ইম্পর্টেন্ট। আর যদি এই ম্যাথ যদি বোঝো তাহলে দ্রাব্যতা রিলেটেড আর কোনো ম্যাথের সমস্যা হবে না আশা করি। আচ্ছা, এখন আসো কেএসপি কেআইপি। কেএসপি কেআইপি এই টপিকটাও আসলে অনেক ইম্পর্টেন্ট একটা টপিক। কেএসপি কেআইপি এই টপিকের যদি আমি একটা ধরো এক্স বিওয়াই এই যৌগের যদি কেএসপি নরমালি যদি আমি বের করতে চাই, তাহলে এটার কেএসপি কি হবে? এক্স টু দি পাওয়ার এক্স, ওয়াই টু দি পাওয়ার ওয়াই, এস টু দি পাওয়ার এক্স প্লাস ওয়াই। এটা হচ্ছে নর্মালি কেএসপি সাধারণ একটা সাধারণ সূত্র আর কি। এটা দিয়ে আর কি মানে সরাসরি কেএসপি বের করা যায়। কেএসপি বলতে আসলে বোঝায় হচ্ছে যে কোন দ্রবণে মানে হচ্ছে 1 লিটারে মানে যত ওই দ্রবের যত অণু বা যত আয়নের যতগুলো সংখ্যা দ্রবীভূত থাকে সেটা হচ্ছে দ্বারা হচ্ছে মানে সম্পৃক্ত হতে, মানে সম্পৃক্ত দ্রবণে যত আয়ন সংখ্যা দ্রবীভূত থাকে তার মোট সংখ্যা হচ্ছে কেএসপি দ্বারা প্রকাশ করা হয়। কারণ এর বেশি যদি যায় তাহলে সেটা অধক্ষিপ্ত হবে। ওই কেএসপি থেকে যদি বেশি যায় তাহলেই হচ্ছে অধক্ষেপণ শুরু হয়। তাহলে কেএসপি রিলেটেড যদি একটা নর্মাল ম্যাথ দিয়ে যদি আমরা শুরু করি, কেএসপি রিলেটেড যদি একটা নর্মাল ম্যাথ দিয়ে শুরু করি, তাহলে হচ্ছে দুইটা পাত্র আছে 200 ml, এখন প্রশ্ন হচ্ছে যে এই এরকম দুটা দেওয়া আছে, এটা তোমরা তুলে নাও। এর হচ্ছে যে এখান থেকে কোনো অধক্ষেপ পড়বে কিনা, বা দ্রবণ দুটিকে মিশ্রিত করলে এখান থেকে কোনো অধক্ষেপ পড়বে কিনা। প্রশ্ন হচ্ছে এই পাত্রদ্বয় মিশ্রিত করলে কোনো অধক্ষেপ পাওয়া যাবে কিনা। তোলা হলে বলো। তাহলে অধক্ষেপ পাওয়া যাবে কিনা। এখানে কিন্তু Ag2S এর কেএসপি দেওয়া আছে, তাহলে অধক্ষেপ অবশ্যই Ag2S এরই যদি পড়ে তাহলে Ag2S এরই পড়বে। তাহলে এখানে আমি যদি এক বিক্রিয়া করি, তাহলে বিক্রিয়া করলে কি হয়, AgNO3 বা সিলভার নাইট্রেট প্লাস সোডিয়াম সালফাইড বিক্রিয়া করে কি উৎপন্ন হবে? সিলভার সালফাইড প্লাস সোডিয়াম নাইট্রেট। তাহলে এখানে দেখো দুইটা পাত্র যদি মিশ্রিত করি তাহলে অবশ্যই এদের ঘনমাত্রা চেঞ্জ হয়ে যাবে।
তাহলে ঘনমাত্রা চেঞ্জ করলে নতুন একটা যে ঘনমাত্রা আসবে সেই ঘনমাত্রা কি হবে? এজি প্লাস এজি প্লাস এর পরিবর্তিত ঘনমাত্রা, পরিবর্তিত ঘনমাত্রা কত হবে? 1.3 10⁻³ ইন্টু 200 ডিভাইড বাই মোট পাত্র আয়তন। মোট পাত্র আয়তন কত? 500। তাহলে এখান থেকে তোমরা একটা ঘনমাত্রা পাবা, এটা সিলভারের নতুন ঘনমাত্রা পাবা, এর মানটা একটু বলো। আর আরেকটা হবে হচ্ছে কি সালফাইড, সালফাইড আয়নের, সালফাইড আয়নের এখান থেকে ঘনমাত্রা পাবা। তাহলে এখানে কত দেওয়া আছে? 4.5 10⁻³ গুণন 300 ডিভাইড বাই মোট আয়তন 500। দেখো এখান থেকে দেখো, তাহলে এই দুটোর মান একটু আমাকে বলে দিও তো। 10⁻⁴ আর এটা কত? 2.7 10⁻³ 2.7 10⁻³ আচ্ছা, এখন দেখো এই যে সিলভার সালফাইড, সিলভার সালফাইডের ইয়া যদি করি আমরা, যদি মানে এটা যদি আয়নীকরণ বা বিশ্লেষণ করি তাহলে কি হচ্ছে? 2Ag প্লাস প্লাস S2 মাইনাস, তার মানে এটার কেএসপি তাহলে নরমালি কি হচ্ছে? কেএসপি না, এটা কেআইপি, তাহলে কি হচ্ছে? এটা কেআইপি হচ্ছে Ag প্লাস হোল স্কয়ার ইন্টু S2 মাইনাস। এই জায়গাটা বুঝতেই তো পারছো। তাহলে Ag প্লাস এর মান আছে আমার কাছে কত? এই যে 5.5 10⁻⁴ স্কয়ার ইন্টু S2 মাইনাস 2.7 10⁻⁻3 এই যে এই দুটো করে দিবা। এই দুটো করে দেওয়ার পরে যে অ্যান্সার আসবে সেটা অবশ্যই এটার থেকে হচ্ছে বড় হবে, আর যেহেতু এটা থেকে বড় হবে সুতরাং অধক্ষেপ করবে। বুঝতে পারছো এই ম্যাথ? তুলে নাও। এটা কিন্তু একদম বেসিক একটা ম্যাথ আর কি। তাহলে চলো এবার একটা কেএসপি কেআইপির একটা ভালো ম্যাথ করে আসি। অ্যালুমিনিয়াম সালফেট, তোমরা লেখো অ্যালুমিনিয়াম সালফেট, অ্যালুমিনিয়াম সালফেট, অ্যালুমিনিয়াম সালফেট এর দ্রাব্যতা গুণফল 7.6 10⁻⁻11। অ্যালুমিনিয়াম সালফেট এর দ্রাব্যতা গুণফল 7.6 10⁻⁻11। অ্যালুমিনিয়াম সালফেট এর দ্রাব্যতা গুণফল 7.6 ইন্টু 10⁻⁻11। অ্যালুমিনিয়াম সালফেট এর দ্রাব্যতা গুণফল 7.6 ইন্টু 10⁻⁻11। তাহলে 25 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় এর দ্রাব্যতা কপার সালফেটের দ্রাব্যতার অর্ধেক। 25 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় এর দ্রাব্যতা কপার সালফেটের দ্রাব্যতার অর্ধেক। 25 ডিগ্রি সেলসিয়াসে এর তাপমাত্রা কপার সালফেটের দ্রাব্যতার অর্ধেক। এর 25 ডিগ্রি সেলসিয়াসে এর দ্রাব্যতা কপার সালফেটের দ্রাব্যতার অর্ধেক। কপার সালফেটের দ্রাব্যতা গুণফল কত? কপার সালফেটের দ্রাব্যতা গুণফল কত? এটা অ্যাডমিশন টেস্টে আসা ম্যাথ। দেখো তাই আমি কোশ্চেনটা আবার বলি, অ্যালুমিনিয়াম সালফেট এর দ্রাব্যতা গুণফল 7.6 ইন্টু 10⁻⁻11। অ্যালুমিনিয়াম সালফেটের দ্রাব্যতা গুণফল 7.6 10⁻⁻11। 25 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় এর দ্রাব্যতা কপার সালফেটের দ্রাব্যতার অর্ধেক। 25 আর হচ্ছে কপার সালফেটের দ্রাব্যতা গুণফল কত? ম্যাথগুলো হয়েছে। এখন দেখো, আচ্ছা অ্যালুমিনিয়াম সালফেট যদি হয়, অ্যালুমিনিয়াম সালফেটের সাধারণ সংকেত কি? Al2SO4 হোল 3 Al3 প্লাস প্লাস SO4 2 মাইনাস, তার মানে কি 2, এটা হচ্ছে কি 3। দেখো
2L3 প্লাস 3SO4 2 মাইনাস। তো এখানে কি এটা যদি S হয় তাহলে এটা হবে হচ্ছে 2S, এটা হবে হচ্ছে 3S। তাহলে কি হবে এখান থেকে যদি আমি KSP বের করি, KSP, তাহলে KSP কি হবে 2S স্কয়ার ইন্টু 3S কিউব, তার মানে 108 S টু দি পাওয়ার 5। দেখো এটার KSP কি হবে 108 S টু দি পাওয়ার 5। তাহলে কি 108 S টু দি পাওয়ার 5 ইকুয়ালস টু প্রশ্ন দেওয়া আছে 7.6 10 টু দি পাওয়ার -11। এখানে দেখো দেখো KSP আমি এখানে ওই নরমাল KSP নিয়মে ওই অ্যালুমিনিয়াম সালফেটের KSP বের করছি 108 S টু দি পাওয়ার 5 ইকুয়াল টু 7.6 10 টু দি পাওয়ার -11। তো এখান থেকে আমরা S এর মান বের করতে পারবো না, S, তাহলে S এর মানটা বের করে নিয়ে আসি। S এর মানটা বলে দাও 3.7 10 টু দি পাওয়ার -3 এত এত মোল। যাই হোক এখন দেখো তাহলে এটা আমার কাছে আসলো। তাহলে কোশ্চেনে কি বলছে এই দ্রাব্যতা কপার সালফেটের দ্রাব্যতার অর্ধেক। তাহলে কপার সালফেটের দ্রাব্যতা যদি S ড্যাশ হয় তাহলে S ড্যাশ মানে কি S ড্যাশ ইকুয়াল টু 2S, S ড্যাশ মানে কি 2S, তাহলে মানে কি এটা आंसर হবে মানে এটা 2 দিয়ে গুণ হবে, তাহলে কত হবে 7.4 10 টু দি পাওয়ার -3 মোলার 2S। তাহলে কি কপার সালফেটের দ্রাব্যতা গুণফল কত? তাহলে কপার সালফেটের দ্রাব্যতা নরমালি কি হয় CuSO4, তাহলে কি S মানে হচ্ছে Cu2 প্লাস SO4 2 মাইনাস, তার মানে কি S, তাহলে KSP কি হয় S স্কয়ার না, কিন্তু এখানে তো S না, এখানে তো S ড্যাশ, এই যে KSP হবে आंसर হবে S ড্যাশ স্কয়ার। এই যে এই জায়গাটা একটু খেয়াল রেখো, এই যে এই ম্যাথটা দেখো, এই ম্যাথটা কিন্তু একটু টেকনিক্যাল আছে, কারণ হচ্ছে এখানে হচ্ছে এই KSP থেকে বের করে S বের করা লাগতেছে, সেই S এর দ্বিগুণ করার পরে তারপরে হচ্ছে S ড্যাশ স্কয়ার, সেটা হচ্ছে কপার সালফেটের দ্রাব্যতা গুণফল। এটা তুলে নাও। বুঝতে পারছো এটা? এটা কি সবাই বুঝতে পারছো? তাহলে ঠিক আছে, তাহলে S ড্যাশ স্কয়ার এই মানটা তোমরা বাইর করে নিও, ওই যে এই মানটা বাইর করে নিও, এটা কিন্তু অ্যানসার, এটা অ্যানসার, S ড্যাশের মান হচ্ছে এটা। ঠিক আছে, তাহলে চলো সামনের দিকে যাওয়া যাক। এখন আছে হচ্ছে সময়ায়নের ম্যাথ করি। একটা ম্যাথ লেখো, সিলভার নাইট্রেট এর 0.1 মোলার জলীয় দ্রবণে, দেখো সিলভার নাইট্রেট এর 0.1 মোলার জলীয় দ্রবণে, সিলভার নাইট্রেট এর 0.1 মোলার জলীয় দ্রবণে ফসফেটের গাঢ়ত্ব কত হলে সিলভার ফসফেট এর অধঃক্ষেপণ শুরু হবে? সিলভার নাইট্রেট এর 0.1 মোলার জলীয় দ্রবণে, সিলভার নাইট্রেট এর 0.1 মোলার জলীয় দ্রবণে ফসফেটের গাঢ়ত্ব কত হলে সিলভার ফসফেটের অধঃক্ষেপণ শুরু হবে? সিলভার নাইট্রেটের 0.1 মোলার জলীয় দ্রবণে ফসফেটের গাঢ়ত্ব কত হলে সিলভার ফসফেটের অধঃক্ষেপণ শুরু হবে? সিলভার ফসফেটের KSP দেওয়া আছে 2.6 10 টু দি পাওয়ার -18, সিলভার ফসফেটের KSP 2.6 10 টু দি পাওয়ার -18, সিলভার ফসফেটের KSP 2.6 10 টু দি পাওয়ার -18। তাহলে ম্যাথটা আবার দেখো, সিলভার নাইট্রেটের 0.1 মোলার জলীয় দ্রবণে ফসফেটের গাঢ়ত্ব কত হলে সিলভার ফসফেটের অধঃক্ষেপণ শুরু হবে? সিলভার ফসফেটের KSP 2.6 10 টু দি পাওয়ার -18, সিলভার ফসফেটের KSP 2.6 10 টু দি পাওয়ার -18 হয়েছে? তাহলে এই ম্যাথটা যদি করি তাহলে দেখো আমার কাছে কি কিসের KSP দেওয়া আছে, সিলভার ফসফেটের KSP দেওয়া আছে। সিলভার ফসফেটের KSP দেওয়া থাকলে আমি নরমাল হয়ে যেতে পারি, KSP
তো সিলভার ফসফেটিক যদি আমি ভাঙি Ag3PO4 3 Ag প্লাস প্লাস PO4 3 মাইনাস, এরকম না? দেখো তাহলে কি, তাহলে এখানে হচ্ছে S, এটা 3S আর এটা কত S। এখন দেখো KSP equals to Ag plus cube into PO4 3 মাইনাস। এই যে দেখো এখানে বুঝতে পারছো, এই কিন্তু সমায়নের ম্যাথ, এটা কিন্তু আসতে পারে। এই দেখো KSP equals to Ag plus to the power 3 into PO4 3 মাইনাস। তাহলে আমার কাছে KSP এর মান কত দেওয়া আছে? 2.6 10 to the power minus 18, তাহলে লিখে দিই 2.6 10 to the power minus 18, 2.6 10 to the power minus 18 আর Ag প্লাস কিউব। আমার কাছে Ag আগে থেকে যদি থাকে তাহলে কত ছিল? 3S। তার মানে কি 3S প্লাস, আচ্ছা দেখো কোশ্চেনে দেখো সোডিয়াম সিলভার নাইট্রেটের 0.1 মোলার জলীয় দ্রবণে, তার মানে যেটা আমরা হিসাব করতেছি সেটা সিলভার নাইট্রেটের 0.1 মোলার দ্রবণের মধ্যে। তাহলে হচ্ছে কি আমার কাছে এক্সট্রা সিলভারের 0.1 মোলার চলে আসতেছে না, এক্সট্রা একটা সিলভারের 0.1 মোলার চলে আসতেছে। তা আমি 3S প্লাস 0.1 হোল কিউব ইন্টু S, এটা কিন্তু বুঝতে হবে। এই লাইনটা কি বুঝতে পারছো? এই লাইনটা বুঝতে পারছো? এটা কিন্তু ইম্পর্টেন্ট। আমার কাছে কি আগে কি ছিল? 3S নরমালি যদি হতো তাহলে কি হতো? 3S হোল কিউব ইন্টু S, তার মানে 27S4 হতো, কিন্তু আসলে হয়নি। এখানে হচ্ছে আমি যে দ্রবণটা ইউজ করছি সেই দ্রবণটার মধ্যে এক্সট্রা সিলভার মানে সিলভার আয়ন 0.1 মোলার উপস্থিত আছে, সেই জন্য এখানে হচ্ছে এইটা ইউজ করা হয়েছে। তো সমায়নের ম্যাথে হচ্ছে এই জিনিসটাই খেয়াল করতে হবে। তাহলে এই যে 3S এর পরিমাণ হচ্ছে অনেক কম, এই জন্য এটাকে কেমিস্ট্রিতে ইগনোর করা হয়। এখানে যদি এটাকে যদি ইগনোর করা হয় তাহলে এখানে থাকে হচ্ছে 0.1 হোল কিউব, তার মানে আমার কাছে থাকে হচ্ছে 2.6 10 to the power minus 18 equals to 0.1 হোল কিউব ইন্টু S। বুঝছো? 3S টা অনেক ছোট দেখে এটা ম্যাথের সুবিধার্থে হিসাবে সুবিধার্থে নেওয়া হয় না। তাহলে S এর মান কত হচ্ছে? 2.6 10 to the power minus 15, তাই না? তার মানে কি ফসফেট আয়নের গাঢ়ত্ব এত এর থেকে মানে এত এর বেশি হলেই অধঃক্ষেপণ শুরু হবে। বুঝতে পারছো এই ম্যাথ? এটা হচ্ছে সমায়নের একটা ম্যাথ আর কি। আয়ন শনাক্তকরণ, এই টপিকটা একটু দেখে দিই একটা চার্টের মতো করে। তাই আসো আয়ন শনাক্তকরণ। নরমালি হচ্ছে প্রথমে আমি এটা হচ্ছে তোমাদের বইয়ে অনেকগুলো বিক্রিয়ার মধ্যে দেওয়া আছে, আমি একটা চার্টের মাধ্যমে দেওয়ার চেষ্টা করব। এখানে দেখো অ্যালুমিনিয়াম 3+, আমার সাথে সাথে এটা লিখে নাও, এটা তোমাদের লাগবে। এটা এই দেখো এখানে ছয়টা আয়ন আছে, 6টা ক্যাটায়ন আছে। এই 6টা ক্যাটায়নকে যদি আমি শনাক্ত করতে চাই তাহলে আমার ইউজ করতে হবে হচ্ছে অ্যামোনিয়াম হাইড্রোক্সাইড। আমি অ্যামোনিয়াম হাইড্রোক্সাইডের সাহায্যে এই 6টাকেই শনাক্ত করতে পারবো। আর যদি শেষের 4টাকে শনাক্ত করতে চাই তাহলে আমি ইউজ করতে পারবো হচ্ছে পটাশিয়াম ফেরোসায়ানাইড। এই দেখো এই নিচে 4টা যদি শনাক্ত করতে চাই তাহলে
ইউজ করতে পারবো হচ্ছে পটাশিয়াম ফেরোসায়ানাইড। আবার এর উপরের তিনটাকে যদি শনাক্ত করতে চাই, এই যে এই তিনটা, তাহলে আমি ইউজ করতে পারবো হচ্ছে পটাশিয়াম ফেরিসায়ানাইড, পটাশিয়াম ফেরিসায়ানাইড। এবং লাস্ট এই Fe2+ আর Fe3+ কে শনাক্ত করতে চাই, তাহলে ইউজ করতে পারবো হচ্ছে অ্যামোনিয়াম থায়োসায়ানাইড, অ্যামোনিয়াম থায়োসায়ানাইড। এখন এটা হচ্ছে এটা শনাক্ত করা। আর আমার এক্সট্রা অ্যানায়নের মধ্যে শনাক্ত করা লাগে হচ্ছে সাধারণত কার্বনেট, সালফেট, ক্লোরিন। এখন দেখো কার্বনেট আর সালফেট এই দুটা শনাক্তকরণ যায় হচ্ছে বেরিয়াম নাইট্রেট দিয়ে। আর ক্লোরিন শনাক্তকরণ করা যায় হচ্ছে সিলভার নাইট্রেট দিয়ে। আর এই তিনটাই শনাক্তকরণ করা যায় হচ্ছে তোমার লেড অ্যাসিটেট। তিনটাই লেড অ্যাসিটেট দ্বারা শনাক্তকরণ করা যায়। আবার এই যে ক্যালসিয়াম, এটাকে এক্সট্রা শনাক্তকরণ করা যায় হচ্ছে অ্যামোনিয়াম অক্সালেট। আরো এক্সট্রা আর আছে হচ্ছে সোডিয়াম। সোডিয়াম শনাক্তকরণ করা যায় হচ্ছে পটাশিয়াম পাইরো অ্যান্টিমোনেট, পটাশিয়াম পাইরো অ্যান্টিমোনেট। পটাশিয়াম পাইরো অ্যান্টিমোনেট। আর একটা আছে হচ্ছে অ্যামোনিয়াম। অ্যামোনিয়াম শনাক্তকরণ করা যায় হচ্ছে নেসলার দ্রবণ। কিন্তু এই যে আইফোন নেসলার দ্রবণ কিন্তু আসলে এই পুরাটা অনেক সময় এই যৌগটা দিয়ে বলতে পারে এটা নেসলার দ্রবণ কিনা, আসলে কিন্তু ওটা নেসলার দ্রবণ না। নেসলার দ্রবণ হচ্ছে পটাশিয়াম হাইড্রোক্সাইড প্লাস এটা। এখন আসো কালার। কালারের মধ্যে যদি আসো তাহলে হচ্ছে কি নরমালি কোন মৌলগুলো কালার দেয় বলতে পারবা? অবস্থান্তর মৌল। অবস্থান্তর মৌল হচ্ছে সবসময় কালার দেয়। তাহলে অবস্থান্তর মৌল ছাড়া যেগুলা আছে তাহলে সেগুলা কি সব সাদা হবে? তাহলে দেখো, তাহলে এটা কি অবস্থান্তর ছাড়া, এটা অবস্থান্তর ছাড়া, তারপরে হচ্ছে এটা অবস্থান্তর ছাড়া, তারপরে হচ্ছে এটা অবস্থান্তর ছাড়া, তারপরে এই যে এগুলা হচ্ছে সব সাদা। হচ্ছে অবস্থান্তর ছাড়া যতগুলো আছে সব হচ্ছে সাদা বর্ণ দেয়। আর এখন এই যে Fe2+, এটা যখন এই যে NH4OH এর সাথে বিক্রিয়া দিবে তখন সবুজ বর্ণ দিবে। আর Fe3+ যখন NH4OH এর সাথে বিক্রিয়া দিবে, এই যে Fe3+ যখন এর সাথে বিক্রিয়া দিবে তখন দিবে হচ্ছে নীল বর্ণ, সরি নীল না, বাদামি বর্ণ দিবে। আবার দেখো Copper2+ যখন এটার সাথে বিক্রিয়া দিবে তখন দিবে হচ্ছে নীল বর্ণ। আবার দেখো Fe2+ যখন এটার সাথে বিক্রিয়া দিবে তখন দিবে হচ্ছে হালকা নীল। আবার Fe3+ যখন এটার সাথে বিক্রিয়া দিবে তখন দিবে হচ্ছে গাঢ় নীল। আবার Fe2+ যখন এটার সাথে বিক্রিয়া দিবে তখন দিবে হচ্ছে নীল। আর Fe3+ যখন এটার সাথে বিক্রিয়া দিবে তখন দিবে হচ্ছে বাদামি। আর এটা যখন বিক্রিয়া দিবে তখন দিবে হচ্ছে বাদামি। দেখো সবগুলো লিখে দিচ্ছি। এখন আমি আবার একটু বলে দিই, দেখো এখানে Fe2+ এটা যখন অ্যামোনিয়াম হাইড্রোক্সাইডের সাথে বিক্রিয়া দিবে, ফেরাস আয়ন যখন অ্যামোনিয়াম হাইড্রোক্সাইডের সাথে বিক্রিয়া দিবে তখন বর্ণ দিবে সবুজ। আবার ফেরিক আয়ন যখন অ্যামোনিয়াম হাইড্রোক্সাইডের সাথে বিক্রিয়া দিবে তখন বর্ণ দিবে হচ্ছে বাদামি। আবার ফেরাস আয়ন যখন এই K4Fe3N6 মানে পটাশিয়াম ফেরোসায়ানাইডের সাথে বিক্রিয়া দিবে তখন দিবে হচ্ছে হালকা নীল। আর ফেরিক আয়ন যখন এই পটাশিয়াম এটার সাথে বিক্রিয়া দিবে তখন দিবে হচ্ছে গাঢ় নীল। আবার ফেরাস আয়ন যখন পটাশিয়াম ফেরিসায়ানাইডের সাথে বিক্রিয়া দিবে তখন দিবে হচ্ছে নীল। আর ফেরিক আয়ন যখন পটাশিয়াম ফেরিসায়ানাইডের সাথে বিক্রিয়া দিবে তখন দিবে হচ্ছে বাদামি। আবার Copper2+ এটা যখন হচ্ছে এই অ্যামোনিয়াম হাইড্রোক্সাইডের সাথে বিক্রিয়া দিবে তখন দিবে হচ্ছে বাদামি। আর সোডিয়াম+ যখন এই সোডিয়াম আরে এটা অ্যামোনিয়াম আয়ন যখন বিক্রিয়া দিবে তখন হবে হচ্ছে বাদামি।
সোডিয়াম সাদা, সোডিয়াম সাদা। এটাই তো।